প্রিয় শ্রোতা, গল্পকথা বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের শোনাব নুসরাত জাহান মিষ্টির লেখায় লাল শাড়ি শিরোনামের একটি গল্প। একটি লাল শাড়ি, যার ভাজে ভাজে লুকিয়ে থাকে ভালোবাসা, বিশ্বাস আর নির্মম প্রতারণার গল্প। লাল শাড়ি একটি হৃদয়স্পর্শী বাংলা ইমোশনাল গল্প, যেখানে মহুয়া তার স্বামী ইমাদের ওপর অন্ধ বিশ্বাস রাখে, কিন্তু সেই বিশ্বাসই একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। কাজের মেয়ে শিউলি কি সত্যিই নিরীহ, নাকি ধীরে ধীরে সে মহুয়ার সংসারের ভেতর নিজের জায়গা তৈরি করছে? এই গল্পে উঠে এসেছে স্বামী স্ত্রীর সম্পর্কের ভাঙন, বিশ্বাসঘাতকতা ও মানসিক যন্ত্রণা, ভালোবাসা, ঈর্ষা ও নির্মম প্রতিশোধ, সমাজের কঠিন বাস্তবতা। শেষ পর্যন্ত মহুয়া কি নিজের সম্মান বাঁচাতে পারবে, নাকি লাল শাড়ি হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষত? পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, গল্পকথা বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে। চ্যানেল নেম গল্পকথা বাংলা। এখানে নিয়মিত প্রকাশিত হয় হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা গল্প। তাহলে চলুন শুনে আসি আজকের গল্প। কাজের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য মহুয়ার স্বামী তাকে 10 দিনের জন্য বাবার বাড়ি পাঠাচ্ছে। যদিও অফিসের জরুরি কাজে বাহিরে যাবে বলে জানাচ্ছে, কিন্তু কথাটা সত্য নয়। শিউলির সঙ্গে বেশ কিছুদিন ধরে ইমাদের সম্পর্ক আন্দাজ করছে মহুয়া। শিউলির মুখেই শোনা সে খুব শীঘ্রই বিয়ে করছে, যেটা শোনার 2 দিনের মাথায় ইমাদের অফিসে জরুরি কাজ এসে জমা হয়েছে। সেই কাজের জন্য 10 দিন তাকে শহরের বাহিরে থাকতে হবে। এই কদিন মহুয়া তার বাবার বাড়ি থাকুক, এমনটা জানিয়ে ইমাদ আজ তাকে বাবার বাড়ি থাকতে নিয়ে এসেছে। এখান থেকেই রাতে ইমাদ চলে যাবে চট্টগ্রাম। কথাটা মহুয়ার মানতে কষ্ট হয়। সে বিশ্বাস করতে পারছে না। তার মনের মধ্যে এক প্রকার ঝড় বইছে। মন বারবার ইমাদকে ধিক্কার জানাচ্ছে। সে বলছে, ছি ইমাদ, শেষমেশ কাজের মেয়ে, তোমার রুচি এত জঘন্য। পরক্ষণে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কষ্টটা এসে বুকের ভেতর ঝড় তুলছে। যন্ত্রণায় হৃদয়টা পুড়ে যাচ্ছে। এ অসহ্যকর এক অনুভূতি। রাগ দুঃখের সংমিশ্রণে মহুয়া বলে, এটা মিথ্যে হলেও পারত, এটা শুধুমাত্র আমার সন্দেহ হলেই হতো। মহুয়ার মনটা এটাই চাচ্ছিল, এটা শুধুমাত্র সন্দেহ হোক, কিন্তু না, তা হলো না। বরং সেই রাতেই দারোয়ান ফোন দিয়ে বলে, ইমাদ স্যার রাত 10টা অবধি এখানেই ছিল, হয়তো এখন বাহিরে গিয়েছেন, পরবর্তীতে ফিরে আসবেন। এতক্ষণ আপনার ঘরের ভেতরে শিউলি এবং ইমাদ স্যারের হাসাহাসির শব্দ পাওয়া গিয়েছে। দুজনে হয়তো খুব মজা করছিল। এটা শুনে মহুয়া আরও ভেঙে পড়ে। এবার তার বিশ্বাস হয়ে যায় ইমাদ এবং শিউলি কাল পরশুর মাঝে হয়তো বিয়ে করবে। এজন্যই তো যখন মহুয়া বাবার বাড়ি আসছিল, তখন সে বলেছিল, শিউলি, তুইও আমার সঙ্গে চল, এখানে একা থেকে কি করবি? না ভাবি, আমি এখানেই থাকি। আপনি তো জানেন আমার অন্য কোথাও যেতে ভালো লাগে না, এখানেই ভালো লাগে। শিউলি জবাবটা দিয়ে থামতে না থামতে ইমাদ বলে, ও থাক, তুমি এতদিন পর বাড়ি যাচ্ছ, বাবা মায়ের সঙ্গে সময় কাটাও। সেখানে ও গিয়ে বাড়তি ঝামেলা কেন বাঁধাবে? তাছাড়া 10 দিন কেউ বাসায় না থাকলে ঘরটা অপরিষ্কার হয়ে যাবে। তোমার তো ধুলোতে সমস্যা হয়, ও এখানে থেকে প্রতিদিন না হয় সবটা পরিষ্কার করবে। মহুয়া আর কথা বাড়াতে পারেনি, তাই একা আসতে হয়। এখন মহুয়া তার বাবার বাড়ি, আর শিউলি তারই ঘরে নিজের রাজত্ব গড়ছে। এই বিষয়টা মহুয়া মানতে পারছে না। অন্যদিকে দারোয়ানের কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না, কারণ আজকের রাতটা থাকার পর সে চলে যাবে। ইমাদ তাকে ছুটি দিয়ে দিয়েছে। শুধু ছুটি হলো না শিউলির, তার তো যাবার কোনো জায়গা নেই, তাই ছুটি দিয়ে করবে কি? তার আসার হলে তো মহুয়ার সঙ্গে আসতে হতো, কিন্তু সেটাও তো সে করল না। তাহলে ইমাদের সঙ্গে 10 দিন খুশিতে কিভাবে কাটাতো? মহুয়ার মাথায় এই কথাটা আসতে সে রাগে ফেটে পড়ল। আনমনে হিংস্র গলায় বলল, অন্যায় যে সহে সেও অপরাধী। আমি অপরাধী হতে চাই না ইমাদ। আমার এক আকাশ সমান ভালোবাসা তুমি পায়ে ঠেলে বড্ড বেশি অপরাধ করে ফেললে। আমাকে ঠকানো তোমার উচিত হয়নি, একদম উচিত হয়নি। মহুয়া এসব বিড়বিড় করছিল। কথাগুলো বলার সময় তার মুখের ভাবভঙ্গি বদলে যায়। সেখানে কষ্টের চেয়ে রাগটা বেশি ফুটে ওঠে, সেই সঙ্গে হিংসাও। একটা কাজের মেয়ে তার জায়গা নিচ্ছে, কষ্টটা এখানে বড্ড বেশি, একটু বেশি। অতীত দিনটি ছিল সোমবার। ইমাদ গ্রামের বাড়ি গিয়েছিল। সেখান থেকে সাথে করে একটি মেয়ে নিয়ে বাড়ি ফেরে। ইমাদের সঙ্গে 16 বছরের মেয়েটিকে দেখে মহুয়া কিছুটা চমকে যায়, কিছুটা সন্দেহ নিয়েই জানতে চায়, মেয়েটা কে?
আমার দুঃসম্পর্কের বোন হয়। মা মেয়ের ছোট এক সংসার ছিল গ্রামে। মা মাসখানেক হলো মারা গিয়েছে, তাই বাবা আমাদের কাছে পাঠিয়ে দিল। তুমি একা কাজ করতে হিমশিম খেয়ে যাও, তাই তোমার সুবিধার জন্য নিয়ে আসা। ইমাদ পুরোটা বিষয় খুলে বলে ঘরের ভেতর চলে যায়। যাবার সময় শিউলিকে বলে, শিউলি, ভাবির সঙ্গে পরিচিত হয়ে নাও, সঙ্গে একটু তার কাজে সাহায্য করে নাও। শিউলি মাথা নাড়ায়। ইমাদ ঘরে গেলে মহুয়া বেশ খুঁটিয়ে শিউলিকে দেখতে থাকে। মুখটা বেশ চমৎকার, গায়ের গড়ন মহুয়ার চেয়ে সাদা, সঙ্গে বয়সটা যে কম, কিশোরী বয়সটা মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তোলে, মহুয়ারও তুলছে। তা তার মুখশ্রী জুড়ে ফুটে উঠছে। মহুয়া তাকে খুঁটিয়ে দেখে বলে, কাজের মেয়ে, শ্বশুরমশাই আমার জন্য কাজের মেয়ে পাঠিয়েছে, বেশ ভালো তো। কাজের মেয়ে কথাটি বিষের মতো মনে হল শিউলির, কারণ সম্পর্কে সে ইমাদের চাচাতো বোন। না, দুঃসম্পর্কের নয়, বরং ইমাদের বাবার আপন ভাইয়ের মেয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে আজ শিউলি তাদের বাসার কাজের মেয়ে। শিউলির বাবা খুব অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর পর তার মাকে ঠকিয়ে তার দাদি বেশিরভাগ সম্পদ তার চাচাকে দিয়ে দেন। অল্প জমির মাঝে একটি ঘর উঠিয়ে দেয় তার মাকে তার চাচা, সেটাই তাদের সম্পদ। অতপর প্রথম কয়েক মাস দাদি চাচার কাছ থেকেই কিছু টাকা সংসার খরচ দিত। পরবর্তীতে শিউলির মাকে নিজের ভাত নিজেকে জোগাড় করতে বলা হয়েছে। সেই থেকে তার মা হাঁস মুরগি শাকসবজি লাগিয়ে কোনো রকম মেয়েকে নিয়ে পার করেছেন। এদিকে ইমাদের বাবা 1 কাঠা জমি বিক্রি করে শহরে ব্যবসা ধরেন। সেই ব্যবসায় বেশ সাফল্য পান, রাতারাতি ধনীদের কাতারে নাম লেখান। লোকমুখে তার বেশ প্রশংসা শোনা যায়। মানুষকে খুব সাহায্য করেন, তবে কখনো শিউলিদের সাহায্য করেননি। এরই মাঝে শিউলি মা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। সে বেশি দিন বাঁচবেন না বুঝতে পেরে শিউলির মাধ্যমে তার চাচাকে একবার ডেকে পাঠান। মরার আগে শিউলির মা ইমাদের বাবার হাত ধরে বলেন, আমার মেয়েটার আমি ছাড়া কেউ নেই, মরে গেলে ও একা হয়ে যাবে, আপনি দায়িত্ব নিয়ে একটু ওর বিয়েটা দিয়েন। আমার মেয়েটা একটা ভালো সংসার পাক, এটাই চাওয়া। আপনি তো ওর চাচা, দয়া করেই উপকারটা করবেন, ওর দায়িত্বটা একটু নেন। তার চাচার হৃদয় বোধহয় গলে, অথবা মৃত্যুপথযাত্রীর আবদার ফেলতে পারেননি, সেজন্য কথা দেন শিউলির দায়িত্ব নিবেন। অবশেষে নিজের ছেলের বাড়ি কাজের মেয়ে হিসাবে পাঠিয়ে দিলেন। না, তিনি অবশ্য শিউলিকে বলেননি তাকে কাজের মেয়ে হয়ে থাকতে হবে, তবে মহুয়া প্রথম দিনই বুঝিয়ে দিয়েছে তাকে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। এখানে মহুয়ার দোষ নেই, ইমাদ তার পরিচয়টা সেভাবেও দিয়েছে। নিজের এই ভাগ্যকে মেনে নেয় শিউলি। সে মহুয়ার সামনে দাঁড়িয়ে চুপচাপ তার কথা শুনছিল। মহুয়া তার বাড়িতে থাকার নিয়মকানুন বলছিল, এক কথায় শিউলিকে তার কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে কঠিন গলায় বলে, আমি ধুলোবালি সহ্য করতে পারি না, সূচিবায়ু রয়েছে এমন নয়, তবে কাছাকাছি। বাড়ির কোনো কোনায় 1 ফোঁটা ধুলো যেন না জমতে দেখি। শিউলি শুধু মাথা নাড়ায়। মহুয়া আরও অনেকক্ষণ কাজ নিয়ে বলে। অবশেষে বলে, আজ প্রথম এলে তাই ছাড় দিলাম, যাও আজকের দিনটা বিশ্রাম নাও। মহুয়া শিউলিকে একটি ঘর দেখিয়ে দেয়। শিউলি চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে সেখানে যায়। পরের দিন থেকে শিউলির কাজ শুরু হয়। শিউলি খুব ভালোভাবে নিজের কাজ করছিল। তার কাজে মহুয়া খুশি হয়। এতদিনে একটু স্বস্তি পেল। এর আগেও অবশ্য কাজের মেয়ে রাখছিল, কিন্তু টেকেনি। তার চুরি করার অভ্যাস ছিল, সেটার জন্য মহুয়া বাদ দিয়ে দিয়েছে। এখন শিউলিকে পেয়ে একটু ভালো হলো। শিউলির কাজও ভালো, প্রথম দিনই বুঝতে পারে মহুয়া। মনে মনে তার শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শ্বশুর এই বয়সে সব কোম্পানির দায়িত্ব ইমাদকে দিয়ে এখন গ্রামে স্ত্রীকে নিয়ে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। তাই তারা আলাদা থাকছে। এটাও মহুয়ার জন্য ভালো, ইমাদের সঙ্গে ভালো সময় কাটানো যাচ্ছে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ইতিমধ্যে মহুয়া এবং শিউলির বেশ ভাব জমে যায়। শিউলির চমৎকার হাতের কাজ তাকে মুগ্ধ করে, বিশেষ করে তার রান্নার হাতটা দারুণ। এটার প্রশংসা ইমাদও করে। ইমাদ প্রায় সময় খেতে খেতে বলে, রান্নাটা বেশ ভালো হয়েছে, শিউলি কাল একটু গরুর মাংস ভুনা ভুনা করিস তো। এভাবে প্রশংসা করার মাধ্যমে 2-1টা ইচ্ছা পোষণ করে। একদিন তো বলে, মাছ মাংস আর ভালো লাগছে না, একটু ভর্তা ভাত হলে ভালো হয়, সবজি হলে মন্দ হয় না। সেদিন কথা প্রসঙ্গে শিউলি বলে, দারোয়ান চাচা ভালো সবজি চিনে না, সবসময় শুকিয়ে যাওয়া শাক লটকানো সবজি নিয়ে আসে, মাছটা তো পেট পচা থাকে, এমন জিনিস ভালোভাবে রান্না করা যায়। তাহলে কাল থেকে বাজারের দায়িত্ব তুই নিয়ে নে। ইমাদের কথায় মহুয়াও সম্মতি জানায়। ব্যাস, সেদিন থেকে শিউলির কাঁধে আরও একটি দায়িত্ব সে জুড়ল। যেহেতু শিউলি শহরের কিছু চিনে না, তাই প্রথম কয়েকদিন দারোয়ান চাচার সঙ্গে বাজারটা চিনে নিতে পাঠানোর কথা বলে। যেমন ভাবনা তেমনই কাজ।
অতপর ঘরের কাজের সঙ্গে বাহিরের কাজও যুক্ত হয়ে যায়। সবই ভালো চলছিল। শিউলির জীবনটা মন্দ লাগছিল না, কিন্তু প্রায় সময় ইমাদের বন্ধুর পরিবাররা বাড়িতে আসত। তাদের সবার সামনে মহুয়া সব সময় বলতো, ও শিউলি, আমাদের বাড়ির কাজের মেয়ে। এই কথাটি শুনতে শিউলির ভালো লাগত না। তার কিশোরী মন হৃদয় দিয়ে এই বাড়ির সদস্য হওয়ার জন্য লড়ে যাচ্ছে। মহুয়ার মন জয় করতে জান দিয়ে সব কাজ নিখুঁত করার চেষ্টা করছে। তার মায়ের সঙ্গে সব কাজই করত শিউলি, তাই কাজে বেশ পারদর্শী। আরও পারদর্শী হওয়ার চেষ্টা করছে শুধুমাত্র মহুয়ার মন জয় করতে, কিন্তু লাভ হচ্ছে না। মহুয়া তাকে বোন বা পরিবারের কোনো সদস্য ভাবতে পারছে না। তার সঙ্গে বোনের মতো আচরণ করলেও তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় কাজের মেয়ে বলে। এটা ভীষণ খারাপ লাগে শিউলির। কিন্তু অন্যের আশ্রয়ে থাকা মানুষের মন খারাপের মূল্য কি, এটা ভেবে শিউলি মন খারাপ নিমিষেই দূর করে ফেলে। তবুও হৃদয়ের কোণে কষ্টটা জমা হয়ে যায়। আজ শুক্রবার। মহুয়া তৈরি হতে ব্যস্ত। আজ তার এবং ইমাদের এক বন্ধুর বাড়ি দাওয়াত। সেজন্য তৈরি হচ্ছে তারা। ইমাদ একটি শার্ট বের করে মহুয়াকে দেখিয়ে জানতে চায়, এটা পরব? পড়ো। মহুয়া খুশি মনে বলে। পরক্ষণে তার মুখটায় চিন্তার ভাঁজ পড়ে। এটা দেখে ইমাদ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নরম গলায় বলে, তোমায় দেখে মনে হচ্ছে দুনিয়ার সব চিন্তা তোমার মাথায় কেউ দিয়ে গেছে। ঘটনা কি? আচ্ছা, আমরা যে শিউলিকে ঘরে রেখে যাব, ও আবার কিছু চুরি করে পালিয়ে যায় যদি? মহুয়া ঘরের কর্ত্রী, তাই তার এই চিন্তা হওয়া স্বাভাবিক। তার জন্য শিউলি তো শুধুমাত্র কাজের মেয়ে। তবে ইমাদ তো সত্যি জানে শিউলির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবে তার বাবা চায় না এটা লোকে জানুক। তাদের স্ট্যাটাসের সঙ্গে এমন আত্মীয় যায় না। মানবিকতা দেখিয়ে তার দায়িত্ব নিয়েছে এই ঢের। তবু সত্যি তো এটাই, শিউলি ইমাদের বোন। ইমাদ পুরোপুরি না চিনলেও শিউলি যথেষ্ট চেনে, তাই আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, শিউলি অমন মেয়ে নয়। তবুও মহুয়া তাও চিন্তা করছে। এটা দেখে তাকে ঘুরিয়ে তার কপালে চুমু খেয়ে ইমাদ বলে, দুনিয়ার সব সহজ, শুধু তোমায় একটু সহজ করে সবটা ভাবতে হবে, তবেই দেখবে সব সহজ এবং সুন্দর। একটু থেনে মজা করে বলে, হয়েছে, ধার করে চিন্তা নিয়ে আসতে হবে না মাথায়। এত সহজ নয় আমার বাসা থেকে চুরি করে পালানো, বুঝলে? শিউলি চা দিতে এসে দুজনার কথা শুনতে পায়। সে বেশ অপ্রস্তুত হয়ে যায়, তাই চা না দিয়ে চলে যায়। বাস্তবতা হিসেব করলে মহুয়া ভুল নয়, কিন্তু শিউলি কষ্ট পায়। সে তো তাদের আপন ভাবে। এভাবে এই বাড়িতে মাসখানেক কেটে যায় শিউলির। এই তো মন খারাপ, পরক্ষণে মনকে কিছু একটা বুঝ দিয়ে ভালো করে ফেলে। শিউলি নিজেই নিজেকে বোঝায়, আমি তাদের স্থানে থাকলে হয়তো এই দয়াটুকু করতাম না, তারা তো বেশ করছে। আবার একটু থেমে বলে, তাছাড়া আমিও তো তারা এত উচ্চ পর্যায়ে রয়েছে বলেই আত্মীয় মানছি। তারা আমাদের মতো হলে হয়তো তাদের আপন হওয়ার স্বাদ জাগত না। এভাবে নিজেই নিজেকে বোঝায় শিউলি। মাস 6 মাঝে নিজেকে এই বাড়ির কাজের লোক হিসেবে মানিয়ে নেয়। এটাই তার পরিচয়। এই পরিচয়টা মেনে নেয় শিউলি। অবশ্য এতদিনে মহুয়া এবং ইমাদের সে বেশ বিশ্বস্ত হয়ে গিয়েছে, সেই সঙ্গে কিছুটা কাছেরও। হবে নাই না কেন? বিনা পয়সায় কাজের মেয়ে পেয়েছে যে। শুধু থাকা খাওয়ার বিনিময়ে ঘরের যাবতীয় কাজ করিয়ে নেওয়া চারটেখানি কথা নয়। এমন মানুষ পেয়ে কে না আপন বানাবে? শিউলিও সবটা মানিয়ে নেয়। এদিকটায় রং ভালো হয়নি, এটা আবার করতে হবে। ওখানটায় ওই কালার নয়, লাল কালার হবে। বাড়িতে রং করা হচ্ছে। শিউলি দাঁড়িয়ে থেকে সবটা নজরে রাখছে, ভুলক্রুটি ধরিয়ে দিচ্ছে। এই গুরু দায়িত্ব পালন করে নিজেকে একটু বাড়ির একজন লাগছে। মালকিন মালকিন ভাব চলে এসেছে। এই তো আরএফএলের চেয়ারে পায়ের উপর পা তুলে একের পর এক হুকুম দিয়ে যাচ্ছে রং মিস্ত্রিদের। করতে লাগবে না কেন? তবে তার এই হুকুম বেশিক্ষণ চলল না। রং মিস্ত্রির কাজে 3 জন ছিল, 2 জন মধ্যবয়স্ক লোক, একটি যুবক লোক। সেই যুবকটি শিউলির আচরণে প্রচণ্ড বিরক্ত হয়, তাই আর সহ্য করতে না পেরে বলে, আপনি এত ভালো বুঝছেন, তবে আপনিই কাজটা করেন, আমরা চললাম। চললাম মানে? গুনে গুনে টাকা নিয়েছেন অগ্রিম, এখন কাজ ফেলে চললাম মানে? মগের মুল্লুক পেয়েছেন? শিউলি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলে। যুবক ছেলেটি অর্থাৎ রবি বিরক্তি নিয়ে বলে, আমরা আমাদের কাজে এত খবরদারি করা পছন্দ করিনি। সরি, এত ভুল ধরলে কাজ করা যাবে না, আমরা পারব না। রবি কথাটি বলে বাকি দুজনকে বলে, চাচা, অগ্রিম টাকা ফেরত দিয়ে চলো। রবি প্রচণ্ড রেগে গিয়েছে। সেই সঙ্গে শিউলি কিছুটা বাড়াবাড়ি করছে বুঝতে পেরে নিজেই নিজেকে বকে বলে, মাথামোটা শিউলি, এটা কি করলি? এখন ভাইয়া ভাবি আসলে কি জবাব দিবি তুই, গাধি? শিউলি কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে রবিকে বলে, আচ্ছা আচ্ছা, আর বেশি কথা বলবো না, আপনারা কাজ করুন।
না, আমরা কাজ করব না, কারণ আপনি আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছেন। রবির কথা শুনে শিউলির চোখ বড় করে তাকায়, কিছুটা বিস্ময় নিয়ে বলে, এর মাঝে দুর্ব্যবহার কই পেলেন? একটু কাজ দেখব না? একটু বেশি ভাব নিচ্ছেন মনে হয় না? রবির সঙ্গে থাকা দুজন অর্থাৎ তার চাচারা বলে, এত ঝামেলা করার প্রয়োজন নেই, এবার আমরা কাজ করি, এরপর বেশি করলে না হয় বাদ দেব। রবি জবাব দেয় না, সে শিউলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিউলি তার চাহনি দেখে কিছুটা ভয় পায়, দুষ্টু লোক ভেবে সন্দেহও করে। তখনই রবি তার আরেকটু কাছে এসে আস্তে করে বলে, কাজের মেয়ের মালকিনের মতো ভাব নিতে মন চাইলে আমাদেরও ভাবটা বেশি দেখাতে হয়। মানে? শিউলি হতভম্ব হয়ে যায়। রবি মুচকি হাসি দিয়ে কাজে মন দেয়, আর কাজ করতে করতে বলে, ইমাদ ভাইয়া আমার পরিচিত মানুষ, সেজন্য কাজটা ফেলে যাচ্ছি না, তবে অবশ্যই আমি তাকে নালিশ করব, তার বাড়ির একজন এভাবে আমাদের। শিউলি আর কিছু শুনতে পায় না, শোনার মতো অবস্থায় সে ছিল না। ইমাদ রবির পরিচিত কথাটা দ্বারা সে যা বোঝার বুঝে গিয়েছে। ইমাদ এবং মহুয়া আজ বাড়ি নেই। সকালে যাবার সময় ইমাদ শিউলির হাতে টাকা দিয়ে বলে, রংমিস্ত্রি আজকে থেকে কাজ শুরু করবে, যেহেতু আমরা থাকব না তাই তুই অগ্রিম টাকাটা দিয়ে দিস, আর কাজটা বুঝিয়ে দিস। দোতলার কোন রুমে কোন রং করব তা তো জানিস, সবটা বুঝিয়ে বলিস। আচ্ছা। শিউলি সম্মতি জানিয়ে টাকাটা নেয়। ইমাদ এবং মহুয়া চলে যায়। সকাল 10টার দিকে রবিরা আসে। রবির চাচা আগ বাড়িয়ে শিউলিকে ঘরের একজন ভেবে নেয়। শিউলি এটা দেখে একটু কর্তি হবার মজা নিতে বড্ড বেশি ভাবের সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, ইচ্ছে করে তাদের ভুল ধরছিল। এটা সে মজা করেই করছিল। কিন্তু এখন রবি যদি ইমাদকে বিচার দিয়ে দেয়? আজ অবধি সেভাবে বকা খায়নি শিউলি। ইমাদ বা মহুয়া তাকে টুকটাক মাঝে সাঝে ভুল ধরিয়ে দিলেও সেভাবে বকেনি, কারণ তার ভুলটা যে কম হয়। এখন এই ঘটনায় যদি রেগে যায় এবং খুব বকে, তাছাড়া তারা কি ভাববে? শিউলিকে লোভী ভাববে, সেই বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখে, এমনটা ভাবতে পারে। এমন হলে শিউলির জন্য বিষয়টা খুবই জঘন্য হবে। এজন্যে শিউলি ভয় পেয়ে যায়। রবি শিউলির ভয়টা বুঝতে পারে। সে আর চোখে শিউলিকে দেখছিল। সে শিউলির ভয় দেখে মনে মনে বেশ মজাই নেয়। সকালে রবির ইমাদের সঙ্গে ফোনে কথা হয়। ইমাদ তখনই জানিয়ে দিয়েছিল, আমরা বাড়ি থাকব না, আমাদের বাড়ির কাজের মেয়েটি থাকবে, তার থেকে সব বুঝে নিও।